আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? সকালবেলা আমি চলে আসলাম একদম ফাইনালি আমার বাচ্চা স্কুলে। এটা হয়েছে স্কুলের ভিডিও, মানে সকাল থেকে বাচ্চাকে রেডি করে আমি রেডি হয়ে যে আসলাম। এই ভিডিওটা আর নিই নাই, কারণ সময় হাতে খুব কম ছিল। আজকে হচ্ছে স্কুল ওপেনিং, মানে ফার্স্ট ক্লাস। ওর ক্লাস তো হয় নাই, মানে এই যে আজকে সবাই পরিচয় হবে, এইগুলোই ছিল বাচ্চা। ওই যে আমার বাচ্চা সব বাচ্চাদের মিডলে দাঁড়ায় আছে, দেখে ভালো লাগতেছে। আমার মানে আজকে একটু অসুস্থ ফিল করছিলাম, যে কারণে আজকে আমি কোনো রেডি হই নাই, একদম এইভাবেই চলে গেলাম। এই যে গার্ডিয়ানদের সাথে ছোট ভাই বোনও চলে আসছে। দেখেন আমার চেহারার কি অবস্থা, আমি আমার চেহারাটা দেখাইতেছি একটু, মানে একদম চেহারা নাজেহাল অবস্থা। সব গার্ডিয়ানরা অনেক সুন্দর করে সেজে গুজে আসছে। আমি মানে দেখেন এই যে আমার চেহারাটা দেখাইতেছে, আমার এক ভাবি বলতে ছবি ওঠানোর জন্য, মানে পুরা ডাস্ট অ্যালার্জি থেকে আমার অনেক বেশি ভয়ানক হয়ে গেছে, চেহারা ফুলে গেছিলো। তারপরেও ম্যাডামটা জোর করে নিয়ে ছবি উঠায়, মানে আমার চেহারা 12:30 বেজে গেছে, যে কারণে আমি সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে। রেডি হই নাই, একদম একটা বোরকা পরে কোনো সিম্পলভাবে চলে গেছি। সব গার্ডিয়ানরা অনেক সুন্দর করে সেজে গুজে আসছে। কালে আমি মানে এরকম অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা ছিল, চেহারাটাও অনেক খারাপ হয়ে গেছিলো, যে কারণে একটু আপসেট ছিলাম। তারপরেও ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি, অনেক আনন্দ করতেছি, সবাই মিলেমিশে ম্যাডাম সহ সবাই অনেক বেশি অনেক বেশি এনজয় করতেছি, অনেক বেশি আনন্দ করতেছি। এ এ এ মানে অনেক ভালোই লাগতেছে, একদম শৈশববেলায় চলে গেছি। আমাদের স্কুলে যখন কোনো প্রোগ্রাম হতো তখন এরকম সবাই মিলে একসাথে অনেক আনন্দ করতাম। এই যে আমার বাচ্চার সাথে কথা বলতেছি, আমার বাচ্চাকে জিজ্ঞাসতেছি তোমার কেমন লাগে। ও আগেকালে স্কুলে আসতেই বলতো আমি বোরিং ফিল করতেছি, এখন বলতেছে না আমার ভালো লাগতেছে মাম্মাম, আমি খেলবো। ওর কাঁধে ব্যাগটা আমি নিয়ে নিই। পরে বাসায় চলে আসলাম, চলে এসে দেখি বিছনাপত্র গোছালো হয়েছিল, বিছনাপত্র গুছিয়ে এখন পাকঘরে চলে আসলাম। মানে এগুলো আপনাদের সাথে আর শেয়ার করি নাই। পাকঘরে এসে আলু ভাজি করলাম, আলু ভাজি করে রুটি, এখন রুটি ভেজে নিতেছি। সব কিছু আর শেয়ার করা হয় না, শেয়ার করলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই হালকা পাতলা করে শেয়ার করে নিলাম আপনাদের সাথে। এই পাশে চার জন্য পানি দিচ্ছি, দুধ দিচ্ছি চুলায়, মানে নাস্তা খেয়ে নেবো। এসে দেখি সবাই ঘুমাইতেছে, আমার শাশুড়ি, লামিয়া, আঙ্কেল সহ সবাই ছিল। এই জন্য তাড়াতাড়ি করে আমি এসে, কারণ আমি তো ঘরের বউদের মানে কাজ হচ্ছে সবাইকে সব কিছু পারফেক্টলি রাখা। আর এই যে সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করতেছে, আসার পরে সবাই উঠলো, ওঠার পরে এই যে রুটি বেজে আলু ভাজি করে চা তৈরি করে নাস্তা দিলাম বাচ্চার স্কুল থেকে এসে, নাস্তা রেডি করে। এখন আমিও খেয়ে নেবো, কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। আমি সকাল 8:30টার দিকে ঘুম থেকে উঠছি, এখন প্রায় 12:30 একটা বাজতেছে, এখন পর্যন্ত আমি কিছু না খেয়ে আসছি। পেটে অনেক খিদা লাগছে, ভালো লাগতেছিল না। তাড়াতাড়ি করে নাস্তা রেডি করে খাবারটা খেয়ে নিতেছি। তবে সবাই একসাথে নাস্তা করার সময় অনেক গল্প করা হয়, আড্ডা দেওয়া হয় অনেক। মানে এই সময়টা একমাত্র খাবারের টাইমটাই সবাই আমরা একসাথে বসে গল্প করি, আড্ডা দিই। এই একটা সময়ই না হয় সবাই সবার মতোই ব্যস্ত থাকে। আর কারণ আমি তো গল্প করা আড্ডা দেওয়ার সময় পাই না, কারণ আমার সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততা লাইফ। কারণ আমি চাইলেও যে এক জায়গায় বসবো, একটু গল্প করবো, আড্ডা দিব, এই সময়টা আমার হয়ে ওঠে না। এখন নাস্তা শেষ করে আমি দুপুরে রান্না করব, অনেক কাজ, সব কিছু মিলিয়ে কাজ শেষ করে কিছু মিলে, মানে বসে বসে এই যে মুসা আসলো, আমার কোলে উঠলো। ও আজকে মানে কি বলবো, সারাদিন অনেক ভালোই খাচ্ছিল। সন্ধ্যার পরে ও এমন একটা ভয়াবহ অবস্থায় ব্যথা পায়, যা কল্পনার বাহিরে, শিউরে ওঠে শরীর। ও অনেক বেশি ব্যথা পায়, যে ব্যথা পাওয়ার পরে আমি একদম চিল্লায় কান্না করে, একদম আমার গলা টলা বয়েজের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, কারণ ও জন্মের পর থেকে এত বড় ব্যথা কখনোই পায় নাই। এই ফার্স্ট টাইম মানে ও অনেক বড় ব্যথা পায়, কারণ ওরে আমি সবসময় চোখে রাখি, টেক কেয়ার করি। আমি যত কাজেই থাকি না কেন, কাজের মাঝেও ওরে আমি সবসময় কেয়ারফুললি টেক কেয়ার করে আমার আশেপাশেই রাখি। সন্ধ্যার পরে আমার অ্যাকচুয়ালি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, ব্যস্ত বলতে
আমি বাচ্চার জন্য মিস দেখতেছি, সেটা তাও অনলাইন থেকে মিস আনা হয়েছিল। মিসদের সাথে বসে কথা বলতেছি, 2টা মিস আসছিল আগে পরে। 2জন মিসের সাথে বসে বসে আমি কথা বলে নিচ্ছিলাম যে ও তো ইংলিশ মিডিয়ামে পড়ে, এবার ইংলিশ মিডিয়ামে দিয়ে দিচ্ছি, এই জন্য তো পারফেক্টলি একটা মিসের আমার দরকার, খালি মিস নিলেই হবে না। এই জন্য মিসদের সাথে বসে আমি কথা বলে বোঝা পরামর্শ করে নিচ্ছিলাম, মানে ওনার সাথে মানে পারফেক্টলি কথা বলতে হবে, কারণ নেওয়ার সময় সবাই বলে ভালো। এর আগে আমি অনেক ভুক্তভোগী হয়েছি। এর আগের বছর যখন একটা মিস নিয়েছিলাম ভার্সিটিতে পড়ে, সব কিছুই পারফেক্ট ছিল, ঠিক ছিল। হ্যাঁ, সব কিছু মিলে কিন্তু দেখা যেত বাচ্চার পরীক্ষা আসলে উনি মিস করে বসে থাকতো, পড়ায় অনেক মানে পিছন থাকতো। এইগুলো আমার কাবার করতে যায় অনেক বেশি কষ্ট হয়ে যেত। এই জন্য আমি একদম সব কিছু কথা বলে কমপ্লিট করে নিতে চাইছিলাম। এইদিকে আমি কথা বলতেছিলাম, আর এই পাশে আমার বাচ্চাটা পড়ে এতটা নাজেহাল অবস্থায় ব্যথা পাইছে যে ওর ডাক্তারের কাছে যাওয়ার পরে একদম 2টা সেলাই লাগছে, কপালটা এতটা ভয়াবহভাবে কেটে গেছে যা কল্পনার বাহিরে। আমি কখনো কল্পনাই করি নাই যে আমার বাচ্চা এতটা কষ্ট পাবে, এতটা ব্যথা পাবে, এতটা ব্লাড যাবে। এটা আমি কখনোই কল্পনা করি নাই। আমার এটা অনেক বেশি কষ্ট লাগছে যে জন্মের পর থেকে ও এরকম বড় ব্যথা পায় নাই। আমি ওকে জন্মের পর থেকে প্রায় 3 বছর পর্যন্ত আমি একা হাতে পালছি, আমি একাই ওরে বড় করছি। আমার পাশে তখন কেউ ছিল না, কেউ সাপোর্ট করা ছিল না। ওকে আমার ঘুম পাড়ানো, খাওয়ানো থেকে শুরু করে ওর সব কিছু খেতা পরিষ্কার করা, আমার রান্না বান্না সব এভরিথিং সব। তখন আমার খালাও ছিল না, আমি আলাদা ছিলাম তখন। সব কিছু মানে আমার জীবনটা এখন যেরকম সুন্দর দেখতেছেন এরকম সুন্দর ছিল না আমার জীবনটা। শুরুতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সাফার করতে হয়েছে, মানে এই জায়গায় আসার জন্য আমার অনেকটা সাফার, অনেকটা কষ্ট, অনেকটা ত্যাগ স্বীকার করে আসতে হয়েছে। কারণ এত সহজে এই জায়গায় আসা যায় নাই। মানে এই জন্যই আমি একটু এখন কেমন জানি হয়ে গেছি, আমি নিজেও জানি না। আমি রবেডরের মতো হয়ে গেছি। আমার কাছে মনে হয় যে আমি কখন যেন আমি পাল্টে গেছি, কারণ আমার মেয়ে লাইফ স্টাইলে আমার জীবনটা এরকম ছিল না, অন্যরকম ভিন্ন রকম একটা জীবন ছিল। অনেক এই শৌখিনতার ভিতরে আমি চলাফেরা করতাম, মানে আমার চলাফেরার ধরন সব কিছু মিলে অন্যরকম ছিল। এখন আমি এই যে কাজ করতেছি, সকাল থেকে বিকাল পর্যন্ত হয়ে যায় আমার কাজ করতে করতে। শুধু আমি আপনাদের সাথে সব কাজ শেয়ার করতে পারি না, আমার অনেক কাজ থাকে, ওয়াশরুমে কাপড় চোপড় দেওয়া, অনেক কিছু কাজ থাকে যেগুলো আমি আপনাদের সাথে মানে অন ক্যামেরাতে করলে সময় লাগবে দেখি, অফ ক্যামেরাতে যতটুকু পারি ওই যে পাকঘরে নিয়ে যতটুকু পারি এইগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করি, গাছে পানি দাও। কিন্তু সারাদিনের যে কাজগুলো হয় সেইগুলো দৌড়ের উপর থাকি, সারাদিন কোনো রকম দৌড়ের উপর কাজ শেষ করে গোসল করে আমি একটু আরবি পড়ি। আমার ছোটবেলা কোরআন শরীফ পড়া হয় নাই, যে কারণে আমি আরবি পড়তে যে মানে গোসল করে কোনো রকম বাচ্চাকে খাওয়ায় আরবি পড়তে বসে যাই। আমি মনে হয় এই শীতকালে কে বা কারা কখনো ক্রিম লাগানো ছাড়া তাকে, লোশন লাগানো ছাড়া তাকে, আমার জানা নেই। আমি মনে হয় 5 দিন 6 দিনে ক্রিম লোশন আমার গায়ে লাগাইতে পারি না। আর আগে যখন আমি মেয়ে ছিলাম তখন সকালবেলা ঘুম থেকে উঠি ক্রিম লোশন, দুপুরে গোসল করে মানে পরিপাটি, আবার রাত্রে শোয়ার আগে পরিপাটি। এখন মনে হয় যে আমি কত দিনের যে শরীর ভালো করে পরিষ্কার করে গোসল করি না, আমি নিজেও বলতে পারবো না। আমি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করি, কিন্তু এখনো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি, কিন্তু ওই যে নিজের যে একটা যত্ন করে টেক কেয়ার করা, নিজের প্রতি এই সময়টা পাই না। বাচ্চাকে আমি পারফেক্টলি সবসময় সময় দেওয়ার ট্রাই করি। এই পাশে দেখেন আমি বসাইছি আজকে একদম দুপুরে রান্না ছিল 2 রকমের ভর্তা আর ডাল, রাতের জন্য বুটের ডাল দিয়ে ডিম দিয়ে করব। আর ওই পাশে বাচ্চার জন্য একটা তরকারি করতেছিলাম আলু দিয়ে, কারণ ভাবছিলাম যে ওরে দুপুরে খাওয়াই দেবো। কিন্তু স্কুল থেকে নিয়ে এসে অবশ্যই ওকে খিচুড়ি খাওয়াই দিছি। আমি বাহির থেকে নিয়ে আসছিলাম একটা ডিম খিচুড়ি, ডিম খিচুড়ি পছন্দ করে, এটা কারণ জন্য। আর এই পাশে মানে কাজ শেষ করে রান্না শেষ করে এই যে কিচেনটা আমি সুন্দর করে প্রতিদিন এরকম পরিপাটি করে কিচেনটা আমি ধুয়ে রাখি, কারণ আমি যেরকম নিজে পরিষ্কার থাকতে পছন্দ করি এরকম আমার রান্নার পরে কিচেনটা যদি এলোমেলো থাকে, নোংরা থাকে, আমার খুব বিরক্ত লাগে।
এই জন্য আমি আমার কিচেনটা নিজের হাতে একবার সকালবেলা খালা পরিষ্কার করে ধুয়ে দিয়ে যাওয়ার পরে আমি রান্না করার পরে দুপুরে নিজের হাতে পরিষ্কার করে কিচেনটা আমি ধুয়ে নিই, কারণ আমার ভালো লাগে, না হয় ভালো লাগে না। এই পাশে মানে পাটাতে বেটেই ভর্তা করতাম, কিন্তু সময় নাই, এই জন্য ব্লেন্ডারে বললাম না যে খুব কম সময়ের মধ্যে আমার সব কিছু করতে হবে। স্কুল থেকে আসলাম প্রায় 12:30 একটা বাজে, তখন নাস্তা রেডি করে এই যে দুপুর রান্না করে এই তাড়াতাড়ি করতেছি যেন সব কিছু পারফেক্টলি টাইম মতো হয়ে যায়। এই জন্য ব্লেন্ডারে ভর্তাটা করে নিচ্ছি। আমার বাচ্চাকে আবার মাঝখানে প্রেস করে নিলাম গোসল করিয়ে। এ, এ, ও আসলো, এসে আমার সাথে কি জানি বললো, আমি ভুলে গেছি। ওরে বললাম না যে আমি সবসময় সব কাজের মাঝে ওরে আমি চোখে চোখে রাখার ট্রাই করি। ওই যে শুধু খালি মিসদের সাথে বসে গল্প করতেছিলাম, তখন এই ব্যথা পেয়ে গেল আমার বাচ্চাটা। মানে এইটাই আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছিল। ওই যে এই পাশে আমি ভর্তাগুলো কষলায় নিতেছি। এইখানে ডাল ভর্তা আর শুটকি ভর্তা, দুই রকমের ভর্তা দুপুরের জন্য। আমার গলার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ আমি কখনোই দেখি নাই আমার বাচ্চার এতটা ব্যথা পাওয়ার পরে এরকম ভাবে ব্লিডিং হওয়া। মানে এই ফার্স্ট টাইম আমি দেখছি। আমি এত বেশি কান্না করছি যে আমার হাজব্যান্ডের উপর এত প্রেশার তৈরি করছি যে আমার বাচ্চা কেন ব্যথা পেল। এর জন্য আমার বয়সটাই বসে গেছে, কারণ ওর বাবাও কখনো ওর এইরকম ব্যথা পাওয়া দেখে নাই। ওর বাবা বলতেছে যে আমি রাস্তায় একটুর জন্য আমি নিজেই অ্যাক্সিডেন্ট হইতাম আজকে, মানে দৌড়াইতেছে পাগলের মতো। কারণ এই ওর সবসময় আমি ওর বাবা যতক্ষণ বাসায় থাকি আমরা চোখে চোখে রাখার ট্রাই করি, কিন্তু বাচ্চাটা তো থাকতে চায় না। চঞ্চল প্রকৃতির বাচ্চা, এই আছে এই নাই, চোখের সামনে এই আছে এই নাই। ও দাদুর রুমে ছিল, ও দাদু বুঝতে পারে নাই পরে যে ও ব্যথা পাবে এইভাবে। সবাই দোয়া করবেন ওর জন্য। মানে একটু চঞ্চল প্রকৃতির, মানে একটু না ভালোই চঞ্চল প্রকৃতির, ও ভালো দৌড়াদৌড়ি লাফালাফি করে। এই জন্যই আমি একটু কেয়ারফুলি করে রাখি, টেক কেয়ার করে রাখি, সবসময় চোখে চোখে রাখি, রাখার ট্রাই করি। ওই যে আমি যদি ওই পাশে না চলে যেতাম, হয়তো আমার কাছে এনে শোয়াইছিলাম, শুয়ে থাকতো আমার পাশে। কারণ সন্ধ্যার টাইমটা, এখন তো পড়াশোনা শুরু হয় নাই, এই যে বই নিয়ে আসছি, এখন থেকে ওর পড়াশোনা শুরু হয়ে যাবে। এরপরে এখন আমি মিস ঠিক করেও নিচ্ছি, ওর স্কুলের মিসেই আমি ঠিক করে নিচ্ছি। কারণ বাহিরের মিসরা তো আর সব কিছু পারফেক্টলি বুঝে পড়াইতে পারে না, কয় টাকা বেশি লাগলেও স্কুলের মিসগুলো অনেক সুন্দর করে পারফেক্টলি, হ্যাঁ সবাই পড়াইতে পারে, কিন্তু ওই যে বললাম না, ও 2 বছর বাংলা মিডিয়ামে পড়ার পরে এই বছর ইংলিশ মিডিয়ামে দিছি। এই জন্য আমি মানে ভাবতেছি যে একটু পারফেক্টলি ভালোভাবে ও একটা ভালো জায়গায় পড়লে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কারণ 2 বছর তো একটা গ্যাপ আছে, ও যতই ভালো ইংলিশ পারুক না কেন ওই বাচ্চাদের সাথে এই অ্যাডজাস্ট হতে একটু তো সময় লাগবে। এই জন্যই আমি কোনো রিস্ক নিয়ে নাই। ভাবলাম ঠিক আছে, যা হবে হবে। মানে ওর বাবা চাইছিল ঘরে দেওয়ার জন্য, তাতে একটু টাকা কম লাগতো। আর ওই স্কুলের মিসের কাছে দেওয়ার জন্য টাকাটা একটু বেশি লাগবে। তারপরেও মানে ত্যাগ স্বীকার করে অবশেষে, মানে আমি কই দরকার পড়লে একটু কষ্ট করব, অবশেষে দিয়ে দিলাম। আর এখন তো পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, টাইমলি টাইম সব কিছু রয়েছে, এসে পড়বে, তখন আর দুষ্টাম মানে এরকম ছুটাছুটি করার সময় পাবে না প্রপারলি। তাকে আমি দুপুরে ঘুম পাড়ানো, আবার সন্ধ্যার পরে পড়তে বসানো, সব কিছু একটা রুলসে এসে যাবে। এই কয়দিন ছিল না, এই জন্য আমি ভাবছি আছি একটু খেলাধুলা করে, বাচ্চা মানুষ খেলাধুলা করুক। ও নানুর বাড়ি থেকে 15 দিন গ্রামের বাড়ি থেকে ঘুরে আসছে, সব কিছু মিলিয়ে আমি কই বছরে তো আর সময় পায় না। এই সব কিছু মিলিয়ে এতদিন আমি ওকে বেশি একটা আটকাই নাই, যে কারণেই হয়তো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো অল্পতেই সেরে গেছে। আল্লাহর কাছে শুক্রিয়া আমি, আলহামদুলিল্লাহ। তবে তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেন। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। আমি অনেক আপসেট হয়ে গেছি, অনেক বেশি কষ্ট পাইছি সব কিছু মিলে। এই যে এই পাশে আমি এখন শুটকি ভর্তাটা আর ডাল ভর্তা মাখিয়ে নিলাম। এখন আমি গোসল করি নাই, গোসল বাকি আছে। এরপরে আমার পাখিগুলাকে পরিষ্কার করার বাকি আছে। এখন তাড়াতাড়ি করে আমি ভর্তাগুলো মেখে, আবার এখানে একটু ময়লা হয়েছে, এগুলো একটু পরিষ্কার করে নেব।
পরিষ্কার করে নিয়ে তারপরে পাকঘর থেকে বের হয়ে যাব। বের হয়ে যে পাখির কাছে চলে আসলাম, এসে দেখি পাখির ট্রেটা এত অপরিষ্কার হয়ে গেছে। পাখির ট্রেটা আমি পরিষ্কার করে দিলাম, কারণ ওরা তো পটিমটি করে অবশ্যই অপরিষ্কারই হবে, কারণ ওরা তো পাখি, ওদেরকে প্রতিদিন 2 বেলা করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হবে, না হয় এই যে হবে সমস্যা হবে, গন্ধ ছড়াবে। তার জন্য আমি সবসময় বাবা। ও, অনেকটা ব্যথা পাইছো? দাদুর পায়ে পিছলা খাইয়া খাতের ইয়াই ব্যথা পাইছি। ও, জলে লাগছিল, কান্না করতেছি আর অনেক বেশি রক্ত বাড়াইতাছি। ওরে আমার বাচ্চা। তারপরে ইনজেকশন দিছিল ডাক্তাররা, আমি একদিন করি নাই কারণ ব্যথা লাগতাছিল। ও, তুমি তো গুড বয়, সাহসী বাচ্চা আমার। তারপরে তোমাকে সেলাই করছে? সেলাই করছিল, মনে করছি ব্যথা লাগবে, ব্যথা লাগে নাই। আমার কলজা বাচ্চা, আমার বাচ্চা আজকে পরে অনেকটা ব্যথা পাইছে। আমি আজকে যখন চোখ উল্টা করি তখন অনেক ব্যথা করে। চোখ উল্টা করলে অনেক ব্যথা করে? কেন দুষ্টামি করো বাবা? মনে করছি দুষ্টামি সবাই করে। না, এই যে তুমি পরে ব্যথা পাইছো, এখন কতগুলো ওষুধ আনছি, দেখছো কতগুলো ওষুধ নিয়ে আসছি, ইঞ্জেকশন দিচ্ছে, সেলাই করে লাগছে। কেন বাবা? আব্বু আমার দিকে তাকাও। আর তুমি মাম্মামকে ছেড়ে যাবে না? না, মাম্মামের কাছে বৈশা খেলা করবে? একটু একটু মাঝে মাঝে, পরে দাদুর রুমে যাব। এই যে পরে ব্যথা পাইছো কাটটার মধ্যে, আর এরকম করব না। মাম্মামের খাটে তো পরে ব্যথা পাওয়া যাবে না, মাম্মামের খাটে সব দিকে ডাকা, দেখছো? তোমার খাট এইটা দিয়ে বানানো, যখন পড়ব তখন মরে যাব। সি, এই কথা বলতে হয় না। তাই মাঝে মাঝে দাদুর রুমে যাব। আমার বাচ্চা পরে অনেকটা ব্যথা পাইছে, এই জন্য ওর মানে বলতে গেলে আমার অনেক মানে কথা কি বলবো কি না বলবো কিছুই বুঝতেছি না। আমি অনেকটা আপসেট হয়ে আছি, অনেকটা মন খারাপ, আমার খুব কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওর শিলি লাগছে অনেক, মানে বেশি ব্যথা পাইছে। ছোট বাচ্চা মানুষ, সবাই ওর জন্য দোয়া করবেন। আর কিছু বলার নেই।